ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা নতুন করে দেশ গঠনের সুযোগ দিয়েছে তাদের জাতি আজীবন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দেশের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এর আগে সকালে সেনানিবাসের শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে সশস্ত্র বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছেন তাদের জাতি আজীবন স্মরণ করবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সকালে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিন বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় গার্ড অফ অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতির পর শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বীর শহীদদের স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে এক একজনের মতভেদ থাকলেও কোনো শত্রুতা থাকবে না। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না, এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনীর বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি। 2014 সাল থেকে আমন্ত্রণই জানানো হয়নি সাবেক প্রধানমন্ত্রীকে। খালেদা জিয়াকে উপস্থিত করাতে পেরে নিজেরা গর্বিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 6 বছর পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে অংশ নেয়াকে গণতন্ত্র রক্ষার ও বিজয়ের আন্দোলনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও দেখুন মাহবুব সৈকতের রিপোর্টে। ঘড়ির কাঁটা তখন 3টা 30। বাসভবন ফিরোজা থেকে হুইল চেয়ারের সাহায্যে গাড়ি পর্যন্ত আসেন বেগম খালেদা জিয়া। মুহুর্মুহুর স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে অভিবাদন জানান আগে থেকেই ফটকের বাইরে অপেক্ষারত উৎসুক জনতা। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে বাসার সামনের সড়কে আগে থেকেই প্রস্তুত ছিল মিলিটারি পুলিশের গাড়ি এবং সিসিউ সম্পন্ন অ্যাম্বুলেন্স সহ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা।
সেনাবাহিনী, পুলিশ আর নিজস্ব নিরাপত্তা বাহিনীর গাড়ির বহরের সাথে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। এ সময় তার সাথে ছিলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান। বাসা থেকে রওনা করার 10 মিনিটের ব্যবধানে সেনাকুঞ্জে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে 3 বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বেগম খালেদা জিয়ার বসার স্থান ছিল পাশাপাশি। অনুষ্ঠানে উভয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। মোট কথা, সেনাকুঞ্জের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুষ্ঠানে আনতে পেরে গর্বিত বলে বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। অনুষ্ঠান শেষে একই নিরাপত্তা প্রহরায় ফিরোজায় ফেরেন বেগম জিয়া। পরে এ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দর্শক, জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান এনে দিয়েছে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ করার মহান দায়িত্ব। জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের প্রতি সম্মান জানিয়ে চলুন এবার দেখে আসি একটি ভিডিও চিত্র, জুলাই অনির্বাণ। আবু সাঈদের প্রসারিত 2 হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত। কোনো বর্গীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। জুলাইয়ের পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলে রোম পান। আমার ছেলে মৃত্যু অবস্থায় যখন দাফন দিতে নিয়ে যাবে, এর আগে যখন দেখছি যে হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাপের কিভাবে একটু সাহায্য করে। কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটুখানি বিকেলবেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো, যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নাই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম।
পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আছি, মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছে মা ওই রকমের এখানেও হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর তৃতীয়টা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে, আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো। প্রিয় বাবা আসবে আবার একটা কিছু না, কিন্তু চকলেট নিয়ে আসছে। প্রিয় বাবা নাই বাড়িতে, যখন বাইরে গেছে আর পুলিশ এসে ওকে ঘুড়ি মেরে দিছে। আই মিস ইউ প্রিয় বাবা। চেম্বারের মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমরা নিজের অধিকার আদায়ের জন্য বলে বলা করার পরে ওদের পমেল বড়ুয়া ওই ছাত্রলীগের লিডার আসছিল, তাই সেই গলা চিপি ধরছিল, গালমুখের থাপড় মারছে। এখন ওই জন্যই ওর জেদ ধরে শহীদ হলো কি এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না। সময় মায়ের দুধ খাইয়া ঘুমায়, সেই ঘুমটা ঘুমাইতে পারে না, তখন আবাইটা পাইয়া ভাই করে উলট ফ্লট করে ঘুমের লেগে আবার উঠে খুলে লই। এখানে এসে যখন দেখেছি এখানে সবসময় ভাইয়া পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন দেখি ও নাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ লাগে যখন দেখি যে ভাইয়া এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন আমার ছেলে আমার মা কয়, আমার মাও কয় না, আমার বুক হয় না, কয় না আমার বাপ বেড়ে দে। আমার সন্তানদের যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছেও বিচার চাই, জনগণের কাছেও বিচার চাই। আমার সন্তানদের মারছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে, যে খালি করছে তারও বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি
রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের ওপর চেপে বসা 36 দিনের এই ভারই আমরা নিতে পারছি না। একবার ভাবি চলেন, 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের ওপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার। দর্শক, এতক্ষণ দেখছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ ভিডিও চিত্র। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তার সবই করবে তার নেতৃত্বাধীন কমিশন। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। নতুন সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 4 কমিশনার নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সিইসি হিসেবে এএমএম নাসির উদ্দিন ছাড়াও অন্য 4 কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে 300 আসনে ভোট অনুষ্ঠিত হলেও নারীদের 100 আসনেও ভোট করার ওপর জোর গুরুত্ব পরামর্শ দিয়েছেন বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান। অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন মানুষজন। আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন এবং বিক্ষোভ করতে থাকেন। মহাখালীতে রেল লাইনে রিকশা ফেলে অবরোধ করেন চালকরা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার পৃথক এসব মামলা বাতিল করেন আদালত। এর মধ্যে 2010 সালে রাজধানীর কোতোয়ালি থানার হওয়া মানহানির একটি মামলা বাতিল করেন বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকা তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত বলেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে।